নাও শুরু করছি। যেটা বলছিলাম, দেখছি তাহলে পেজ। এই না, এটা না, ওটা দাও, ধরো। দেখো যেটা বলছিলাম, আমাদের আজকের টপিক হচ্ছে সংবিধান। হ্যাঁ, দেখো যেটা আমরা বুঝবো সংবিধানটা কি, তারপরে আমরা আজকে প্রথমে পুরো সংবিধানটা প্রথমে কিভাবে সৃষ্টি হলো সেটা ভালো করে বুঝিয়ে, সংবিধান সম্পর্কে ভালো করে বুঝিয়ে, তারপরে এক থেকে পুরো 51 ধারা আমরা পুরো মুখস্থ করে ফেলবো। আজকেই পড়া দিয়ে দেবে, যারা আগে পড়েছো ম্যাক্সিমাম ধারা মুখস্থ আছে, তার সাথে কিছু অ্যাড করে দেবো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো যেটা বলছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1914। শেষ হয়েছিল কবে? 1918, তাই তো? আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, দেখো ভারত না চাইলেও কিন্তু ভারতকে কিন্তু ওই প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত হতে হয়েছিল। কেন? কারণ ভারত ছিল ইংল্যান্ডের উপনিবেশ, তাই। ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। তোমরা তোমরা প্রতিটা স্টুডেন্ট এক একজন সাংবাদিক, যেটা মনে হবে যে এখান আমি প্রশ্ন করতে পারি, সঙ্গে সঙ্গে নোট করতে হবে। এরপরে যখন প্রশ্ন করবো তখন কিন্তু ওর হবে না। নিজেরা অনেক বড় হয়েছো, ভালো করে ভাবতে হবে। কারণ তোমাদের মতো মানুষরাই বলছি, মানে ভালো ভালো জব করছে এবং ভালো জায়গায় পৌঁছে গেছে, তোমরা এখন শুরু করছো। এই জন্য বললাম, ভাববা যে আমরা সেই জায়গাটা নিয়ে নিজেকে ভাববা। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, যখন প্রথম বিশ্ব শুরু হয়েছিল তখন না, ইংরেজদের, দেখো ইংরেজ তো সারা ভারতবর্ষ মানে সারা পৃথিবীর মধ্যে প্রায় 1/4 ইংরেজদের ছিল, অধীনে ছিল, ইংল্যান্ডের অধীনে ছিল। আমেরিকা পর্যন্ত ইংল্যান্ড তোমার ওদের অধীনে ছিল, তাই তো। সেখানে দাঁড়িয়ে ওই প্রথম বিশ্বযুদ্ধে না, ভারতের লোকজনকে বেশি কাজে লাগানো হয়েছিল। ভারতকে কি বলা হয়েছিল, যে তোমরা একটা কাজ করো, তোমরা আমাদের হয়ে যুদ্ধ করো, আমি তোমাদেরকে একটা ডোমিনিয়ন স্টেট দেবো। মানে কি, তোমাদেরকে আমি সমস্ত ক্ষমতা, তোমরা স্বাধীন থাকবে, শুধু মেন ক্ষমতা আমাদের থাকবে, এইবার ডোমিনিয়ন স্টেট বলা হয় এটাকে। মানে আমি তোমাদের সুযোগ সুবিধা, তোমাদের স্বাধীনতা দেবো, সবকিছু এরকম বলেছিল। এবং ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে ইংরেজরা আমাদের দেবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ইংরেজরা কিন্তু আর দেয়নি, একটা কথা রাখিনি, কোনো কথা রাখিনি। এইবারে ভারত মানুষ তো অপেক্ষা ছিল, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, যখন ইতিহাস পড়বো তখন নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে একটা টপিক করবো আমি, যেখান থেকে প্রশ্ন সব পারবে। তখন সেই সুযোগটা আসলো এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবারে যখন ইংল্যান্ডের পরিস্থিতি খুবই খারাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন আবার সেই একই পদ্ধতি ওরা অবলম্বন করলো। ওরা বললো কি, যে ভারতের জনগণ বলে তোমরা আমাদেরকে সাহায্য করো, এবার তোমাদেরকে আমি পুরো সবকিছু স্বাধীনতা দেবো, তোমাদেরকে সবকিছু ছেড়ে দেবো, তোমরা নিজেদের মতো থাকবে। কিন্তু এইবার ভারতবর্ষ মানুষ আর সাহায্য করলো না, কারণ প্রথমবারে ঠকেছে, আর ঠকলো না। এবারে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডের পরিস্থিতি খুবই খারাপ, এবার আমরা সংবিধানটা ঢুকছি। হ্যাঁ, পরিস্থিতি খুবই খারাপ, তখন ওরা বুঝতে পারলো যে ভারতবর্ষটা বেশি দিন থাকতে পারবে না। ইংল্যান্ড বুঝতে পারলো, ইংরেজরা। তখন ওরা বললো, তখন 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। ভালো করে মধ্যে শুনবি কিন্তু, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। এসে ভারতবর্ষকে বলে যে আমরা ছেড়ে চলে যাব, আমরা ছেড়ে চলে যাব, তোমরা একটা কাজ করো, তোমরা নিজেদের সংবিধান নিজে তৈরি করে নাও, তোমরা তো পরবর্তীতে দেশটাকে চালাবা, তোমরা নিজেদের সংবিধান তৈরি করে নাও। ঠিক আছে? তখন এটা যখন বললো, তখন ব্যাপারটা যে দেখো, আমরা যাওয়ার আগে সমস্ত কিছু ভাগ করে দিয়ে যাব। এবার দেখো আমাদের ভারতবর্ষের ম্যাপটা বর্তমানে কি দেখতে পাচ্ছি, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে এরকম গেছে। আমাদের ম্যাপটা এরকম ছিল না, আমাদের ম্যাপটা এরকম চৌকো টাইপের ছিল। ঠিক আছে, এরকম টাইপের ছিল। এবার সেখানে দাঁড়িয়ে ওরা যখন চলে যায়, তখন ওরা ভারতবর্ষকে 3টে ভাগে ভাগ করে দিয়ে যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার যেটা ওই দেশীয়, আমাদের যেরকম ধরো ভারতবর্ষ একটা দেশ, যারা ভারতবর্ষে থাকবে তারা ভারতবর্ষে থাকো। মুসলিম লীগরা ইংরেজ মানে মুসলিমরা বলছে আমরা আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠন করবো, ওরা পাকিস্তান রাষ্ট্র গঠন করবে, ওরা ভাগ করে দিয়ে যাবে এইভাবে। আর কিছু কিছু দেশীয় রাজা ছিল, ওরা বলছে আমরা স্বাধীনভাবে থাকবো। ঠিক আছে, এবার সেখানে দাঁড়িয়ে এই 3টে ভাগে ভাগ করে দিয়ে যায়। যেরকম দেখবা জম্মু কাশ্মীর কিন্তু আলাদা ছিল, স্বাধীন রাজা ছিল, পরবর্তীকালে পাকিস্তানের চাপে পড়ে আমাদের হয়ে ঢুকেছে। সিকিম দেখতে পাচ্ছিল পরবর্তীকালে যে ভারত উন্নতি করছে, ওদের সাথে থাকলে ভালো হবে, ওরা আমাদের হয়ে এসছে, তা ওরা সব আলাদা ছিল।
কিন্তু ভারতবর্ষের মধ্যে কিছু জায়গা ছিল যেটা আলাদা ছিল না, ওরা আলাদা চাইছিল, কিন্তু ভারতবর্ষে বলছে না, ওইভাবে আলাদা থাকবে না, থাকা যাবে না। তখন বল্লভভাই প্যাটেল জোর করে হোক যেভাবে হোক ওইগুলোকে দখল করে নেয়। এই হচ্ছে আমাদের পাঠ। আর তারপরে কি হচ্ছে, তখন সংবিধানটা রচনা করতে বলে। এই অব্দি ক্লিয়ার ব্যাপারটা হয়েছে তো সবার? এবার আমি ঢুকছি সংবিধানের মধ্যে, কিন্তু হ্যাঁ, গল্পটা ক্লিয়ার তো? এইবার হচ্ছে কি, যে তখন সংবিধান রচনার দায়িত্ব কি হবে, বলছে সংবিধান রচনা করতে হবে, একটা কাজ কর, দায়িত্ব দেওয়া হোক কাউকে, একটা সংস্থা তৈরি করা হোক। তৈরি করা হলো গণপরিষদ। কারা রচনা করবে? গণপরিষদ রচনা করবে। সংবিধান কারা রচনা করবে? গণপরিষদ। এই গণপরিষদে তখন সদস্য সংখ্যা ছিল 389 জন। কতজন? 389 জন গণপরিষদ সদস্য সংখ্যা ছিল। এই ডাস্টারটা কোথায়? নিচে রেখে নিয়ে গেছি না? আচ্ছা, ওই নিচে ঘর দিয়ে ডাস্টারটা নিয়ে আসো তো। এটা আমার নাক মোছা জিনিস, আমার সর্দি হয়েছে। চলো, আচ্ছা, তাহলে এই যে গণপরিষদ গঠন হলো, মুসলিম লীগ, এই মানে ওরা কি বলতো, ওরা প্রত্যাখ্যান করলো, এবং তখন সদস্য কমে গেল, কমে গিয়ে হলো 299 জন। এটা নোট করে রাখবে, হ্যাঁ। গণপরিষদ সদস্য সংখ্যা 389 জন, কিন্তু মুসলিম লীগ যখন ওরা ব্যাপারটা ওরা পদত্যাগ করলো, মানে আমরা থাকবো না, তখন 299 জন সদস্য হলো। ক্লিয়ার? চলো, হয়েছে লেখা? এবার দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন, প্রথম অধিবেশন বসে, মানে দেখো একটা গণপরিষদ গঠন করা হয়েছে তো, একটা অধিবেশন বসবে, আলোচনা হবে, ঠিক আছে। এবার মোট 11খানা অধিবেশন হয়েছে, ঠিক আছে। 165 দিন সময় ছিল, মোট অধিবেশন হয়েছিল 11খানা, 165 দিন সময় নিয়েছিল। এই যে প্রথম অধিবেশন বসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 1946 সালে 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসে। 1946 সালে 9ই ডিসেম্বর, 11টা দিন হচ্ছে, সময় লেগেছিল 165 দিন, 165 দিন, 165 হয়েছে। স্পিডে, শর্টে, শর্টে বাড়িতে বসে গুছাবে, এখন যা শর্ট, মানে অত সময় দেওয়া যাবে না, বুঝলে, বাড়িতে সুন্দর করে গুছিয়ে নিজেরা করে নেবে। আচ্ছা, এবারে কি হলো, এবার যখন গঠন করা হলো, নাহলে সমস্যা হয়, বুঝেছো। এবারে তোমার প্রথম অধিবেশন বসেছিল কি, কত সালে? 1946 সালে 9ই ডিসেম্বর, দিল্লির কনস্টিটিউশন হলে। দিল্লির কনস্টিটিউশন হলে, বর্তমান নাম কি বলতো কনস্টিটিউশন হলে? হুম, ভেরি গুড, সংসদ সেন্ট্রাল হল। আচ্ছা, ওটা মনে রাখবে, বর্তমান নাম কি? সংসদ সেন্ট্রাল হল। এই যে অধিবেশন বসেছিল, বারটা ছিল সোমবার, বসেছিল সকাল 11টা, খুব ঠান্ডা ছিল, সবাই কাঁপতে 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 যাচ্ছিল, ঠিক আছে। মোট ওই দিনকে সদস্য সংখ্যা কত ছিল, মানে কতজন উপস্থিত ছিলেন? না, ছিল 299, তো সদস্য সবাই তো থাকে না, 211 জন সদস্য ছিল, ঠিক আছে। না, এটা মনে রাখতে হবে। হুম, হুম, একদম। আচ্ছা, পুরো ক্লিয়ার তো এইটুকুনি? এই যে সদস্য আসলো, আলোচনা হলো, ওই অধিবেশনে শর্টে লিখবে, পরে লিখবে, অসুবিধা নেই, শর্টে শর্টে করে পরে ঠিক করে নেবে। ওই অধিবেশনে প্রথম সভাপতি ছিল অস্থায়ী, কে ছিল? ভেরি গুড, সচিদানন্দ সভাপতি ছিল। কেন সচিদানন্দ সভাপতি করা ছিল জানো? উনি ছিলেন ওখানকার মধ্যে সবচেয়ে বয়সে বড়, সব থেকে বয়সে বড়। আর ফরাসি রীতি অনুযায়ী যে সবচেয়ে বয়সে বড় থাকে তাকে সভাপতি করা হয়, সেই সম্মানার্থে তাকে সভাপতি করা হয়েছিল। এবং দুদিন পরে, যখন 11ই ডিসেম্বর, তখন আবার সভা বসে, তখন স্থায়ী সভাপতি নির্বাচিত হয়, তখন হয় রাজেন্দ্র প্রসাদ, উনি স্থায়ী সভাপতি, ঠিক আছে। সচিদানন্দ সিংহ, সচিদানন্দ সিংহ লিখে রাখো, ঠিক আছে। ঠিক আছে, সব লেখা আছে। আচ্ছা, এরপরে হয়েছে। আচ্ছা, এই অবধি গেল। তাহলে আমরা প্রথম অধিবেশন হলো 9ই ডিসেম্বর,
সভাপতি কে ছিল? সচ্চিদানন্দ সিংহ। কবে হলো? কি বার হলো? সোমবার হলো, সকাল 11টায় হলো। দ্বিতীয় অধিবেশন হলো দুদিন পরে, 11ই ডিসেম্বর। সভাপতি কে হলো? রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, তৃতীয় অধিবেশন যখন হয় আবার দুদিন পরে, মানে 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর যখন হয়, তখন জওহরলাল নেহরু একটা অবজেক্টিভ রিজলিউশন পেশ করে, 8টা দফার নীতি, যে আমরা কিভাবে কি হবে। হ্যাঁ, এই 8টা দফা আমি আলোচনা করছি না, আমি তোমাদের দিয়ে দেবো, লেখা আছে বইতে। যেরকম ধরো, আমি একটা বলে দিচ্ছি। ধরো ভারত আম, সম- তোমার সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এক নম্বর হবে। মুসলিমদের জন্য, সংখ্যালঘুদের জন্য আলাদা ফ্যাসিলিটি দিতে হবে, 2 নম্বর। এরকম 8টা নীতি কথা বলা হয়। ওইটাকে পরবর্তীকালে প্রস্তাবনা আকারে আসে, এবং এটাকে বলা হয় সংবিধানের আত্মা। ক্লিয়ার? একে বলা হয় সংবিধানের আত্মা, প্রস্তাবনাকে। কিন্তু ওটা পরবর্তীকালে প্রস্তাবনায় আসে, ওই 8টা নীতি যেটা বললাম, অবজেক্টিভ রেজুলেশন যেটা বললাম। ক্লিয়ার এইটুকুনি? ক্লিয়ার? আচ্ছা, সবার লেখা কমপ্লিট, নোট করা হয়ে গেছে? মানে মানে পুরো লিখবে না, শর্টে লিখবে, ঠিক আছে? যেরকম সাংবাদিকরা করে, পরে গিয়ে বাড়িতে সুন্দর করে সাজায়। চলো, নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে এই যে সংবিধান রচনার দায়িত্ব দিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর, যে তুমি সমস্ত দেশ ঘুরে সমস্ত ঘুরে এসে যেগুলো দেশের ভালো লাগে সেগুলো নিয়ে এসে একটা সংবিধান রচনা করো। কারণ কি, দেখছে যে আমরা তো পরবর্তী দেশটা চালাবো, কি করে চালাবো? তখন ওরা ভাবলো কি, অন্য দেশ কি করে চালাচ্ছে, দেখছে সংবিধান, প্রতি দেশের সংবিধান আছে, গাইডলাইন আছে, তাহলে আমাদের সেভাবে করতে হবে। তখন তার বিভিন্ন দেশের দিকে যে সমস্ত ভালো লাগলো সেগুলো নিল। ঠিক আছে? নেওয়ার পরে একটা ডক্টর বি আর আম্বেদকর যখন আসলো, এসে পেশ করলো যে হ্যাঁ, এগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছি। এটুকুনি ক্লিয়ার? এরপরে সালটা লিখে রাখো, যে একটা তারিখ, ওটা খুব ইম্পর্টেন্ট তারিখ, সেটা হচ্ছে তোমার 21শে ফেব্রুয়ারি 1948 সাল। 21শে ফেব্রুয়ারি 1948 সাল সংবিধানে একটা খসড়া পেশ হয়। 21শে ফেব্রুয়ারি 1948 সালে সংবিধানে একটা খসড়া পেশ করেন। শর্টে লিখবে। আচ্ছা, এই যে খসড়া, যখনই বলবে না, খসড়া কমিটির সভাপতিকে ডক্টর বি আর আম্বেদকর। যদি বলে এমনি সভাপতি, জিজ্ঞেস করে রাজেন্দ্র প্রসাদ। যদি খসড়া বললেই বি আর আম্বেদকর। ক্লিয়ার ব্যাপারটা? উনি তো এনেছিল লিখিয়ে সবকিছু, যে এই যে, তখন খসড়া পেশ হয়। এবং সেই সময়ে আমাদের অনেকবার আলোচনা হয়, সভা হয়, যে কোন রাখবো, কি রাখবো না, একটা আলোচনা হয়। প্রথম সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। আর সংবিধান কার্যকর করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। ভেরি গুড, এই দুটো একটু লিখে রাখো, তাড়াতাড়ি লেখো। প্রথম সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, আর প্রথম কার্যকর করা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। হয়েছে? চলো, এবার আসি। এবার সংবিধান রচনা হচ্ছে। এবারে সংবিধান যখন রচনা করছে, সেই সময় করতে 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 এত নিয়ে এসছে, তখন ধারা হয়ে গেছে কত জানো? 395টা ধারা। তাহলে মোট ধারা কত মূল সংবিধানে? 395টি। মূল সংবিধান, এটা মূল, মনে রাখবেন কিন্তু, মূল সংবিধান, এটা মূল সংবিধান ছিল। 395টি ধারা ছিল। হ্যাঁ, এটা বাড়তে 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 এসেছে 470টি। এটা বাড়তে বাড়তে কটা এসছে? 470টি। কিন্তু সবগুলো কাজে লাগে না। বর্তমানে কাজে লাগে হচ্ছে 448টি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সংবিধানের কার্যকরী ধারা কটা, মূল সংবিধান ধারা কটা, মোট কটা? আচ্ছা, এবারে বলছে যে এত বড় সংবিধান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান এবং লিখিত, বলছি এত বড় সংবিধান কি হবে? বলে একটা কাজ করো, এত বড় সংবিধানটা রাখো না, একটা কাজ করো, এই সংবিধানটা পাঠ করে দাও, ভাগ ভাগ করে দাও। এই সংবিধানকে ভাগ করে দাও। কি করে দাও? পাঠ করে দাও। কটা পাঠে ভাগ করেছিল? 22টা। তার মূল সংবিধানের পাঠ কটা? পাঠ মানে কটা? অংশ। অংশ কটা? 22টা অংশ। ঠিক আছে?
সেটা পরবর্তীকালে বেড়েছে 4টে। পরবর্তীকালে বেড়েছে কটা, এইটা আমি ডিটেল আলোচনা লিখিয়ে দেবো যে কবে বেড়েছে, কোনটা বেড়েছে, ক্লিয়ার? কবে বেড়েছে, কোনটা বেড়েছে, কত সালে বেড়েছে, কোন সংশোধন বেড়েছে, সব লিখিয়ে দেবো। এখন লিখাচ্ছি না, তাহলে অনেক ক্লাসটা অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, আমি লিখিয়ে দিচ্ছি এটা। তাহলে মোট পার্ট কটা ছিল? 22টা। পরবর্তীকালে না পার্ট 4টে বেড়েছে, 4টে বেড়েছে। কটা বেড়েছে? 4টে বেড়েছে। বেড়ে হওয়ার কথা ছিল কটা? 26টা। কিন্তু মোট এখন আছে 25টা। আবার একটা বাদও গেছে। কোনটা বাদ গেছে? বাদ গেছে তোমার 7 নম্বরেরটা। 7 নম্বর পার্ট, পার্ট বাদ গেছে, এইটা বাদ গেছে, মনে রাখবে। তাহলে এখন পার্ট কটা আছে? 22টা। মানে এখন আছে 25টা, আগে কটা ছিল? 22টা। আচ্ছা, তাহলে সংবিধান ছোট হয়ে গেল, পার্ট করে দিলাম, সংবিধান ছোট হয়ে গেল, হলো তো? আচ্ছা, এবার বলছে কিছুদিন পরে মনে পড়ছে যে আর একটা জিনিস তো ভুলে গেলাম, কিছু কিছু মানুষ তো মানে ফ্যাসিলিটি দেওয়া উচিত, ওরা তখন পিছিয়ে পড়েছে, ওরা সমস্যা আছে, যদি ওটা না হয় তাহলে তো সমস্যা। তখন কি করলো, ওইটা মনে পড়ার পরে ওরা কি করলো, তপশিলি তৈরি করলো। ঠিক আছে, মূল সংবিধানে তপশিলি ছিল, মূল সংবিধানের তপশিলি ছিল 8টি। ঠিক আছে, পরবর্তীকালে 4টে বাড়ে, এখন হয়েছে 12টি। এখন হয়েছে কটা? 12টি। এটা তপশিলি। ঠিক আছে, আর 2023 সাল পর্যন্ত তাই সংবিধান সংশোধন হয়েছে। সংশোধনটা ভালো করে পড়াবো তোমাদেরকে, পুরো মিনিমাম ওখানে 40টার মতো সংশোধন মুখস্থ করে রাখতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, এবং রিসেন্ট যেগুলো আসে সেগুলো মুখস্থ করতে হবে। দেখো, এই যে তপশিলি, তপশিলি কটা? 8টি। এখন 4টে বেঁচে 12টি হয়েছে। এই যে 2023 সাল পর্যন্ত, 2023 সাল পর্যন্ত মোট সংশোধন হয়েছে হয়েছে সমান সমান 106 বার। এটা মনে রাখবে। তাহলে সংবিধান কতবার সংশোধন হয়েছে? 106 বার। এইটুকুনি সবার ক্লিয়ার? কি ক্লিয়ার না একটু প্রশ্ন করবে, যদি অসুবিধা হয় আমি আবার বোঝাবো, বলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, হয়েছে তাহলে সব ক্লিয়ার? এবারে আমি যেটা বলছি, এই সংবিধান হলো, এই সংবিধানের ভাষাটা কি হবে? ভাষাটা কি হবে? যে হিন্দি হবে আর ইংরাজি হবে। কত বছর থাকবে? 15 বছর পর্যন্ত চলবে। মানে 15 বছর পর্যন্ত এগ্রিমেন্ট হয়েছে যে 15 বছর পর্যন্ত ভাষা থাকবে কি? হিন্দি আর ইংরাজি। সময় লেগেছিল কত? সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এগুলো ছোট্ট করে একটা নোট করে থাকবে, তোমাদের বইতে লেখা আছে। এবার কিছু কিছু জিনিস একটু অ্যাড করে দিচ্ছি, এর জন্য লেখা, লিখলে ভালো হয়। ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার তো? এইটুকুনি দেখো আগে তাড়াতাড়ি। আচ্ছা, এইবারে কি বলো? মানে 15 বছর মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল এই ভাষাটা থাকবে, এই পরবর্তী বাড়তে পারে। বলছো সংবিধানে ভাষা কি থাকবে? একজন ইংরেজিতে লিখেছিল, একজন ইংরেজিতে লিখেছিল, জানো? বলো। এটা হিন্দিতে লিখেছিল, আর ইংলিশে লিখেছিল। প্রেম, বলো বলো, পুরো নাম কি? প্রেম বিহারী রায়জাদা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইটুকুনি পুরো ক্লিয়ার তো? এইটুকুনি পুরো ক্লিয়ার তো? ক্লিয়ার? আচ্ছা, এই মুছে দিচ্ছি আমি, মুছে দিচ্ছি। হ্যাঁ, সব ধরবো কিন্তু এগুলো। চলো নেক্সট আসছি। আচ্ছা, সংবিধান, সংবিধানে যে লেখক লিখেছেন, একজন লিখেছেন ইংরাজি, তার নাম কি? প্রেম বিহারী রায় জাদা। আচ্ছা, প্রেম বিহারী রায়জাদা লিখেছেন ইংলিশে, প্রথম লিখেছিল। ঠিক আছে, ইনি
এটা লিখতে 254খানা নিব ব্যবহার করেছিল, ব্যবহার করেন। আর 254খানা নিব ব্যবহার করেছিল, একটা পেন ব্যবহার করেছিল, হোল্ডার পেন। একটি পেন ব্যবহার করেন, হোল্ডার পেন, এটা মনে রাখবে, হোল্ডার পেন। হ্যাঁ, আর যদি বলা হয় কালি নামক কতগুলো কালি ছিল, 303টি কালি, 303। ঠিক আছে, নিব ব্যবহার করেছো লিখতে। দেখো, এই লেখার একটা গল্প বলি। লেখার সময় বলছে জওহরলাল নেহরু অনুরোধ করেছে যে প্রেমবাড়ি রাজদাকে বলছে, দাদা আপনি একটু এটা লিখে দেবেন, আর আপনার যা পারিশ্রমিক লাগবে, যা কিছু লাগবে সমস্যা না, আপনি লিখবেন, আমার হাতের লেখা খুব সুন্দর। ঠিক আছে, এবার বলছে যে উনি শর্তে রাজি ছিল। বলছে হ্যাঁ লিখে দেবো, আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? যে প্রতিটা পাতায় নিচে ওনার নাম থাকবে এবং শেষে ওনার নাতির নাম থাকতে হবে। ক্লিয়ার? তাহলে উনি এই বলে আমি কোনো পারিশ্রমিক নেব না। 6 মাস বসে লিখেছিল, 6 মাস বসে লিখেছিল, লিখে রাখবে, 6 মাস বসে লিখেছিল, 6 মাস বসে লিখেছিল। হোল্ডার পেন, হোল্ডার। এই যে সংবিধান, এই সংবিধানের পাশ দিয়ে অলংকার মানে ডিজাইন করা, ছবি আঁকা, এগুলো ব্যবহার হয়েছিল। কে করেছিল জানো? নন্দলাল বসু এবং তার ছাত্র। ঠিক আছে, এটা লিখে দেবো, ছাত্রের নাম বলছি, রামমোহন সিংহ না কি একটা নাম, দাও বলছি, দেখে নি একটু, ছাত্রের নাম তো। রাম মনোহর সিংহ একটা লিখে রাখো, আমি পরে দেখে নিচ্ছি। রাম মনোহর সিংহ, রামমোহনই এরকমই, রামমোহন সিংহানা কি নাম, হ্যাঁ এটা মনে রাখো, লিখে রাখো, ওনার ছাত্রের নাম ছিল। তাহলে এরা দুজন মিলে ডিজাইন করেছিল। কি কি ডিজাইন করেছিল? এই যে মহেঞ্জোর যে শিল, সেগুলো, তারপরে তোমার রামায়ণ মহাভারত, তার যে ছবিগুলো, তারপরে তোমার হচ্ছে অশোকের যে ষাঁড়ের ছবি, এগুলো আমাদের ওই আমরা ইসের মধ্যে পাই। কিসের মধ্যে পাই? আমরা সংবিধান যে বইটা, তার মধ্যে পাবো। ক্লিয়ার? আর কি মনে রাখবো? যে এই যে এই বইটা যেটা ইংলিশে লিখেছিল প্রেমবাড়ি রাজদা, এর ওজন ছিল 3 কেজি 70 গ্রাম বা 700 গ্রাম, 70, মানে অনেক অনেক বইতে লেখা আছে দেখবা 3.75 কেজি। ঠিক আছে, আর হ্যাঁ, না হলে এমনি যদি এরকম থাকে 3 কিলো 700, সেটাও হবে। আর যেটা হচ্ছে হিন্দিতে লেখা ছিল, হিন্দিতে কে লিখেছিল? বসন্ত কৃষ্ণ তো বসু লিখেছিল, সেটা 3.5 কিলো, 3 কিলো। ক্লিয়ার? আর এটা একটু মনে রেখে দিও, লিখে রাখো, ছোট করে নোট করে লিখে রাখো, যেটা বললাম, 75 কেজি। আর হিন্দিটা ছিল 3.5 কেজি। টোটাল খরচ হয়েছিল 64 লক্ষ টাকা সংবিধান রচনা করতে, বইটা 64 লক্ষ টাকা খরচ হয়েছিল। দেখো আমি বলি কেন খরচ হয়েছিল। ওই যে ওটা না ছাপানো হয়নি, সংবিধান যে বইটা ছাপানো হয়নি কিন্তু, ওটা হচ্ছে আম, কি করে ওটা, কি বলে ওটাকে, হ্যাঁ ভেরি গুড, মানে ক্যালিওগ্রাফি করা হয়েছিল এবং ওটা হয়েছিল দেরাদুনে। হ্যাঁ, ওটা ছাপানো হয়নি। এবং একটা, ওটা ওটা আমি এটা ধরবা, যেটা প্রথম লেখকটা ধরবে। এবং ওটা মরাট, ওটা সোনার জল দিয়ে বাঁধানো। ঠিক আছে, সোনার জল দিয়ে বইটা বাঁধানো আছে, এটা মনে রাখবে, লিখে রাখো এগুলো ছোট ছোট জিনিস। হ্যাঁ, 64 লক্ষ টাকা, 64 লক্ষ। না একটা, ওটা ওটা পরে, অনেক পরে হয়েছে, ওটা পরে আসবে না। হ্যাঁ, হ্যাঁ,
মোট পেজ আছে 251টি, আর দৈর্ঘ্য বস্তু হচ্ছে 22 ইন্টু 16 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চি এটা দৈর্ঘ্য বস্তু বলে না, দৈর্ঘ্য বস্তু এটা এই চামড়া দিয়ে মোড়া, চামড়া, হ্যাঁ, দিয়ে মোড়া, মনে রাখবে। এটা পেজ 251। সব ইংলিশ বলছি, হিন্দি বললে আমি বলে দেবো, যেমন হিন্দিটা বলে দিয়েছিলাম, সেটা 3.5 কেজি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা মুখে বলছি তো, 22 × 16। দেখো, এতজন সদস্য ছিল তো, তার মধ্যে মহিলা ছিল 15 জন। মহিলা সদস্য সংখ্যা কত? 15 জন। দুজন তিনের নাম মনে রাখবে একটু, লেখো মহিলা সদস্য সংখ্যা 15 জন। সরোজিনী নাইডু ছিল, লিখে রাখো। বিজয়লক্ষ্মী ছিল, দুর্গাবাই দেশমুখ ছিল, এই তিনটে নাম মনে রাখো। দুর্গা, দুর্গা, ঠিক আছে, বাই দেশমুখ। হ্যাঁ, বিজয়লক্ষ্মী পণ্ডিত। সংবিধানে একজন মহিলা সদস্যের নাম লেখো, অপশন দিয়ে দিয়েছে, এই তিনটের মধ্যে থেকে দেবে। আচ্ছা, এবার বলছি, আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে সংবিধানের উপদেষ্টা একজন, উনি ছিল উকিল ছিল, তার জন্য ওনাকে উপদেষ্টা করা হয়েছিল, BN রাও। উপদেষ্টা BN রাও, এটা লিখে রাখবে। উনি উকিল ছিল, ওনাকে উপদেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, তাড়াতাড়ি। টোটাল সাইন করেছিল 294 জন সদস্য সংবিধানে। সংবিধানের মধ্যে লেখা আছে, সাইন করা আছে 294 জন। BN রাও, BN রাও, BN রাও উপদেষ্টা, উপদেষ্টা ছিলেন। সংবিধানে যে বইটায় সাইন করেছিল 294 জন, এই 84 জন, সরি, 284 জন লেখো। উপদেষ্টা মানেই তো পরামর্শ আছে। আছে, এখন ওই বইতে আছে। হিলিয়াম কেসে রাখা আছে, সংবিধানের যে হলটায় হিলিয়াম কেসে রাখা আছে বইটা। 84 সই করেছিল, সদস্যজন সই আছে সংবিধানের বইয়ের মধ্যে, সবাই সই করেছিল। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন, সংবিধানের বইয়ের উপরে একটা অশ্বত্থমার ছবি, একটা পদ্মফুলের ছবি থাকে। এবার সংবিধানটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো তো। এবার আমরা সংবিধান একবার এবার কি করব, ধারা দেখো, এই যে 395টা ধারা, 12টা তপশিলি, 22টা পার্ট, যদি আলোচনা করতে পারি, বোঝাতে পারি, তোমরা যদি মুখস্থ করতে পারো, সংবিধানে 50% কমপ্লিট। এর থেকেই বেশি আসে, এর বাইরে থেকে খুব কম আসে। বারবার করে বলছি, যদি তুমি 394 ধারার মধ্যে মোটামুটি 150খানা ধারার মধ্যে মুখস্থ করে দেবো, করিয়ে দেবো আমি। 12টা পার্ট মুখস্থ করিয়ে দেবো, 22টা পার্ট মুখস্থ করিয়ে দেবো, আর 12টা তপশিলি মুখস্থ করিয়ে দেবো। তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন আসে, এখান থেকে বেশি ম্যাক্সিমাম দেবে তোমাদের, 50 থেকে 60% এখান থেকে প্রশ্ন দেবে। আর আজকে আমরা পুরো প্রথম থেকে এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? কনস্টিটিউশন হলে যেটা আছে, ওখানে হিলিয়াম কেসে রাখা আছে, ঠিক আছে? তাহলে এটা ব্যাপারটা বোঝা গেল। এইবারে আমরা পরের পার্টে কি করব, আমরা পরের পার্টে সংবিধানের ধারাগুলো সম্পর্কে আলোচনা করছি, ঠিক আছে? একটু দেখে নাও, একটু ধরবো।